আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। মধ্যপ্রাচ্য যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, জ্বালানি অস্থিরতা, সর্বোপরি উচ্চ মূল্যস্ফীতির কঠিন বাস্তবতা সামনে রেখে আগামীকাল নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। বিনিয়োগ ও ব্যয় বাড়িয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার করতে বড় বাজেট করতে চান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। রাজস্ব আয় ধরা হয় 6,29,000 কোটি। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%, মূল্যস্ফীতি ধরা হয়েছে 7.5%। এ বিষয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক খাত পুনর্গঠন সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকে প্রাধান্য দিয়ে প্রথম বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে কৃষি, স্বাস্থ্য, বিনিয়োগকে প্রাধান্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় টেকসই উন্নয়নের দিক নির্দেশনা থাকবে বলে আশা সরকারের। দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চান অর্থমন্ত্রী। উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরাতে বিনিয়োগ ও ব্যয় বাড়িয়ে বড় বাজেট করতে চান তিনি। বাজেটের সম্ভাব্য আকার 9,38,000 কোটি টাকা, যা চলতি সংশোধিত বাজেটের তুলনায় 1.5 লাখ কোটি টাকা বেশি। তাই রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাও বেশি ধরা হয়েছে। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি, এনবিআর বহির্ভূত আয় ধরা হয়েছে 25,000 কোটি টাকা, আর কর বহির্ভূত আয় 66,000 কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,51,000 কোটি টাকা। ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,35,000 কোটি, আর বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে 1,16,000 কোটি টাকা। এবার নিয়মিত করের চেয়ে কিছুটা বাড়িয়ে অপ্রত্যাশিত অর্থ বৈধ করা হতে পারে। কিডনি ডায়ালিসিসের যন্ত্রপাতি আমদানিতে 7.5% অগ্রিম কর প্রত্যাহারের চিন্তা করছে সরকার। আয় বৈষম্য কমাতে বিদ্যমান সারচার্জ পদ্ধতি বাতিল করে সম্পদ কর চালু হতে পারে। এতে প্রথম 4 কোটি টাকা পর্যন্ত সম্পদের কর মুক্ত রাখা হবে। পরবর্তী 2 কোটি টাকার উপর 0.25% হারে করের সুপারিশ আসতে পারে। সংকট মোকাবেলায় বিদ্যুৎ খাতে 37,000 কোটি টাকা, সারের জন্য 27,000 কোটি এবং গ্যাসে ভর্তুকি দেওয়া হচ্ছে 6,500 কোটি টাকা। স্বল্প আয়ের মানুষের জন্য ওএমএস, টিসিবি এবং খাদ্য বান্ধব কর্মসূচি চালু থাকবে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.5%, মূল্যস্ফীতি 7.5%। অর্থমন্ত্রী সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তব্যে বলেছেন, আসছে বাজেটে তিনি সমাজের সর্বস্তরের মানুষের জন্য বরাদ্দ রাখতে চান। বিশেষ করে নিম্ন আয়ের মানুষকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসার জন্য নানা সহায়তার কথা বলছেন তিনি। পাশাপাশি অর্থনীতির যে মূল চালিকা শক্তি বেসরকারি খাতকেও নানা নীতি সহায়তার কথা বলছেন তিনি। উদ্দেশ্য চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। তৌহিদুর রহমান, আরটিভি, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় সমানভাবে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে বাজেট প্রণয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাণিজ্য নীতি সহজীকরণ, ব্যবসায়ীদের জন্য স্বল্প সুদের ঋণ পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকার প্রধান। সংসদে বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত শামীম চৌধুরীর রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে অংশ নিয়ে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম, আপনার এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বিনিয়োগকারীদের জন্য সহজ ও অনুকূল পরিবেশ তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। এইটার ফলে আমরা আশা করছি বিদেশে বসবাসকারী বাংলাদেশিরাও ইনভেস্ট করবেন দেশে। এর বাইরে যোগ্য যারা আছেন তারা নিশ্চয়ই অ্যাট্রাক্ট করতে সক্ষম হবেন বিদেশি ইনভেস্টরদেরকে। প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি দপ্তরগুলোতে শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে। প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা। একইভাবে দুর্নীতি একটি ব্যাধি যা সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে পৌঁছে গিয়েছে, এ ব্যাপারে
যত দ্রুত সম্ভব, যতটুকু সম্ভব কঠোরভাবে প্রতিরোধমূলক এবং দমনমূলক ব্যবস্থা গ্রহণ করা, নিয়োগ, বদলি এবং প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং দক্ষতা এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমের কারণে আপাতত খাল খনন ও পুনঃখনন বন্ধ রাখা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তবে সবুজায়ন কর্মসূচির আওতায় এবছর 3,14,00,000 বৃক্ষের চারা রোপণ করবে সরকার। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আসন্ন বর্ষা মৌসুমে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ 3,14,00,000 চারা আমরা রোপণ করব সারা দেশে। বৃক্ষরোপণ অনুষ্ঠান সম্পাদন করার জন্য স্থানীয় সরকার এবং এনজিওদের মধ্যে এরই মধ্যে মাননীয় স্পিকার সমন্বয় করা হয়েছে। প্রশ্নোত্তরে উন্নয়ন, বিনিয়োগ ও পরিবেশ সুরক্ষায় সরকারের নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বা সাংগঠনিক যে কাঠামো তার ভিত্তিতে আমরা তাদের। শামীম চৌধুরী, RTV, ঢাকা। সরকারের প্রথমবার আসছে বাজেট দরিদ্র মানুষের সুরক্ষায় কাজ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সন্ধ্যা জাতীয় সংসদ ভবনে ব্রিফিংয়ে হুইপ বলেন, এবার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। এ সময় তিনি সরকারের 180 দিনের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তুলে ধরে বলেন, অধিবেশনে প্রধানমন্ত্রী জানিয়েছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে সরকার। আগামী অর্থ বছরের মধ্যে ফ্যামিলি কার্ড সমগ্র দেশের মানুষের কাছে পৌঁছবে। সেই সঙ্গে আগামী 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটারের বেশি খাল খনন, 25 কোটি গাছ লাগিয়ে বনায়ন করা হবে বলেও জানান হুইপ। আগামী বছরের 5 বছরের মধ্যে 25 কোটি গাছ আমরা বনায়ন করব, করব। তারপর ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা লক্ষ্য করেছেন, আমরা 2 লক্ষ শিশুর মধ্যে স্কুল ড্রেস, তার পায়ের জুতো এবং ব্যাকপ্যাক সহ এগুলো দেওয়া হবে। এবং মিড ডে মিল আমরা চালু করেছি, যেন দুপুরের খাবার যাতে বাচ্চারা স্কুলে খেতে পারে তার ব্যবস্থা করা। সশস্ত্র বাহিনীর ঐক্য সংহতি বিনষ্ট করতে দেশে বিদেশে বারবার অপতৎপরতা চালানো হয়েছে। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব শান্তি রক্ষায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে অত্যন্ত প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশেও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা বৈশ্বিক দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। দেখুন শামীম চৌধুরীর আরও একটি রিপোর্ট। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা, সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তা প্রদান এবং দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর পালিত হয় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026 অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘ পথচলা, সাফল্য এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরেন বক্তারা। শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিকে অবশ্যই সকল শান্তিরক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। বক্তব্যে বিশ্ব শান্তির জন্য আত্মত্যাগকারী সকল সদস্যকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, 4 দশক ধরে আস্থা, পেশাদারিত্ব ও দক্ষতার প্রতীক হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি লাভ করেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। শহীদদের এই আত্মদান যুদ্ধ বিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। 2009 সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। শান্তিরক্ষা মিশনে নারীদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে জানিয়ে ভবিষ্যতের শান্তিরক্ষা মিশন হবে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর ও চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম, এমন প্রত্যাশার কথাও তুলে ধরেন সরকার প্রধান। প্রথাগত যুদ্ধের পাশাপাশি এখন সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, মিডিয়া অপপ্রচার এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা সংকট বিশ্ব শান্তির নতুন অন্তরায়। তাই আমাদের ভবিষ্যতের মিশনগুলো হতে হবে আরো আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তি নির্ভর।
অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শহীদ ও আহত সদস্যদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শামীম চৌধুরী, RTV, ঢাকা। জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশিনের চেষ্টা ঘিরে দিনভর চরম উত্তেজনা বিরাজ করেছে। ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবির মধ্যে আধা ঘন্টা পতাকা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। ভোরে রামরামপুর সীমান্তে 60 বছর বয়সী এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তিনি শূন্য রেখায় অবস্থান নেন। এদিকে ভারতের এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা ও বিজয়নগর সীমান্তে মাইকিং করে জনগণকে সচেতন করছে বিজিবি। জোরদার করা হয়েছে অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি। দুই বছরের মধ্যে না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও 100 দিনের আগেই বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। দুপুরে দলের প্রধান কার্যালয়ে 11 দলের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির সরকার স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। এ সময় সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি নিজ দেশের বিরুদ্ধে গিয়ে অন্য দেশের স্বার্থ রক্ষায় কাজ না করার আহ্বান জানান। এদিকে পুশিন ঠেকাতে সীমান্ত এলাকায় শুক্রবার মানবপ্রাচীর ও প্রতিবাদ সভা এবং 15 জন ঢাকায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে 11 দল। সরকার ক্ষমতায় আসার শুরুতে বলেছিলেন আমরা 2 বছর পর্যন্ত জ্বালানি তেলের দাম বিদ্যুতের দাম বৃদ্ধি করব না। কিন্তু ওনারা সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ইতিমধ্যে 2 দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এবং বিদ্যুতের দাম বাড়িয়েছে। চলতি মাসে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডে পৃথক 2 মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে রায় ঘোষণা হতে পারে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের একথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। অভিযোগ নিরঙ্কুশ প্রমাণিত হয়েছে দাবি করে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন তিনি। জিএম মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 24 জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 1,500 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েক হাজার। এই ঘটনায় পতিত আওয়ামী লীগ সরকারের ঊর্ধ্বতন নেতা সহ সংশ্লিষ্টদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারের ধারাবাহিকতায় বুধবার সম্পন্ন হয় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির মামলায় যুক্তিতর্ক উপস্থাপন। বিচারিক প্রক্রিয়ায় এবার বাকি শুধু রায় ঘোষণা। আমরা 19 জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছি, প্রত্যেকেই তারা ঘটনার সমর্থন করেছে। এদিকে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের পৃথক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধেও চলতি মাসেই হতে পারে রায়। হাসানুল হক ইনুর বিষয়টাও অপেক্ষমান আছে। এই 2টি রায় জুনের মধ্যেই আমরা পাবো বলে প্রত্যাশা করছি। 2 মামলাতেই আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন তিনি। তাদের বিরুদ্ধে যে চার্জগুলো আনা হয়েছে সেই চার্জগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আশা করি যে তাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ নারায়ণগঞ্জে 10 জনকে হত্যা মামলায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে সহ 12 আসামির বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। বৃক্ষরোপণকে সবুজ বিপ্লবে রূপান্তর করে পরিবেশ স্টার্টআপ গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা 2026-এর উদ্বোধন শেষে এ আহ্বান জানান তিনি। বলেন, বিজ্ঞানের অভিনব ইনোভেশনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। এ সময় জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে সৌদি আরবে নিম গাছ রোপণে স্মৃতিচারণ করেন তিনি। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়। পরিবেশ সুরক্ষায় এবং দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান বের করার ক্ষেত্রে শিক্ষক,
শিক্ষিকা এবং শিক্ষার্থীরা নিঃসন্দেহে বিরাট অবদান রাখতে পারে। এবার বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। আগামী কাল থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের আসর। সর্বোচ্চ 48টি দেশ নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে অনুষ্ঠেয় এবারের আয়োজন ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ বলে স্বীকৃতি পেতে যাচ্ছে। আনন্দ উচ্ছ্বাস উদযাপনের প্রস্তুতির মাঝে নতুন নিয়ম, প্রযুক্তির ব্যবহার, আমেরিকার ভিসা নীতি, পরিবহন খরচ, টিকিট মূল্য সহ নানা কারণে এরই মধ্যে আলোচিত ও সমালোচিত হচ্ছে আসন্ন বিশ্বকাপ। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্টে বিস্তারিত। আর মাত্র কয়েক ঘন্টা শুরু হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব। পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের। 48 দল, 3টে আয়োজক দেশ, 104 ম্যাচ আর কোটি কোটি দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। প্রায় 6 সপ্তাহের এই মহাযজ্ঞের শেষ হবে আগামী 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তবে মাঠের লড়াইয়ের আগেই আলোচনায় দুই কিংবদন্তি। 38 বছর বয়সী লিওনেল মেসিকে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ এনে দিয়ে সর্বকালের সেরা ফুটবলের বিতর্ক চিরতরে শেষ করবেন, নাকি 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানোর স্বপ্ন পূরণ করে সে বিতর্কে ঘি ঢালবেন? কিন্তু উৎসবের আবহে বড় বিতর্ক হয়ে উঠেছে টিকিটের আকাশ ছোঁয়া দাম। 2022 কাতার বিশ্বকাপের ফাইনালের সবচেয়ে দামি টিকিট ছিল প্রায় $1,600, আর এবার ফাইনালের সর্বোচ্চ টিকিটের মূল্য প্রায় $33,000, যা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বিতর্কের আরেক নাম যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি। মানবাধিকার সংস্থাগুলো বলছে এই বিশ্বকাপ অন্তর্ভুক্তির বদলে ভয় ও বঞ্চনার প্রতীক হয়ে উঠতে পারে। সম্প্রতি সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে হয়েছে। শুধু তিনিই নন, বিভিন্ন দেশের সমর্থক এবং কর্মকর্তারাও ভিসা ও প্রবেশ জটিলতায় পড়েছেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনাও ছায়া ফেলেছে বিশ্বকাপে। ইরানের কয়েকজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এবারের বিশ্বকাপে থাকছে বেশ কিছু নতুন নিয়মও। তীব্র গরম মোকাবেলায় প্রতিটি অর্ধে থাকবে বাধ্যতামূলক কুলিং ব্রেক। সময় নষ্ট ঠেকাতে বদলি খেলোয়াড় নামানোর প্রক্রিয়া শেষ করতে হবে মাত্র 10 সেকেন্ডে। এছাড়া বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ফিফা। কোনো খেলোয়াড় মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে বিতর্কে জড়ালে লাল কার্ডও দেখতে হতে পারে। বিতর্ক, রাজনীতি আর নানা চ্যালেঞ্জের মাঝেও এখন ফুটবল প্রেমীদের চোখ শুধু মাঠে। আগামী কয়েক সপ্তাহে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, সেই উত্তর খুঁজতেই শুরু হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ 2026। আতিকুল ইসলাম শাকিল, RTV। রাজধানীর 8 দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6 শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় শোকজের জবাব দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাদের জবাব অস্পষ্ট, এতে সন্তুষ্ট নয় সরকার, এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 8 দিন হাসপাতালের লিখিত জবাবে প্রয়োজনীয় তথ্যের বাইরে অনেক গল্প লিখেছে, বেশিরভাগ তথ্য অপ্রয়োজনীয় ছিল বলে উল্লেখ করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরবর্তী মিটিংয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। আমরা জবাব পড়েছি, প্রয়োজনীয় যে তথ্য সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসবো, কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। কিশোরগঞ্জের ভৈরবের ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে 4 ঘণ্টা ধরে চলছে স্থানীয় দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা। এতে উভয় পক্ষের অন্তত 40 জন আহত হয়েছে। সন্ধ্যা 6:30টার দিকে মাইক্রোবাস ভাড়াকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড এলাকা এবং কমলাপুর এলাকার লোকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘ সময় ধরে মহাসড়ক বন্ধ হয়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এবার আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। প্রবাসী বাংলাদেশিদের জন্য শিগগিরই প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্ডের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশিরা বিভিন্ন সরকারি সেবা আরও সহজ ও দ্রুত উপায়ে গ্রহণ করতে পারবেন।
প্রবাসীদের পরিচয় ও তথ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে এই কার্ড চালু করা হবে। এর মাধ্যমে ব্যাংকিং, বিনিয়োগ, কল্যাণমূলক সুবিধা এবং অন্যান্য সরকারি সেবায় প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার সুযোগ তৈরি হবে। এদিকে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক আহমেদ রেজার মৃত্যু দাবির 4 লাখ টাকা 1 মাসের মধ্যে পরিশোধ করা হয়েছে। আহমেদ রেজা দেশ জেনারেল ইন্স্যুরেন্সের কর্মকর্তা ছিলেন। বিকেলে রাজধানীর গুলশানের বেঙ্গল হাউসে আহমেদ রেজার মৃত্যু দাবির চেক তুলে দেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। আহমেদ রেজার পক্ষে চেক গ্রহণ করেন দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদী খানম। চেক হস্তান্তরের পর মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, স্বল্প সময়ের মধ্যে বীমা গ্রাহকের মৃত্যু দাবি পূরণ করা জরুরি। তিনি আরও বলেন, বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের দাবি যথাসময়ে পূরণে বদ্ধপরিকর। এ সময় বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এম মনিরুল আলম উপস্থিত ছিলেন। 1 মাসের মধ্যে যে ক্লেম সেটেল করা, এটা কিন্তু আসলে বাংলাদেশে খুব একটা নাই। তা আমি মনে করি এটাই হওয়া উচিত। কাস্টমারকে সার্ভিস দিতে হবে এবং কাস্টমারকে টাকাটা দিতে হবে। আমি যত তাড়াতাড়ি দিতে পারি তাইলে কিন্তু আমার দায়মুক্ত হলাম, এবং আমি মনে করি আমার যে কাস্টমাররা আমার উপরে আরও বেশি আকৃষ্ট হবে। এত কুইকলি আমার 35 ইয়ার্স ইন্স্যুরেন্স সেক্টরে আমি কোনো লাইফ ইন্স্যুরেন্স থেকে এত কুইকলি ক্লেম সেটেল দেখে নাই। দ্রুত সময় দিও, তাতে আমাদের গুডউইল বৃদ্ধি হবে। তো আমরা ওটাকেই আমাদের মতো হিসেবে রেখেছি যে যখন কোনো ক্লেম আসবে সেটা আমরা দ্রুত সময়ে আমরা এটা পরিশোধ করতে চাই। চলতি বছরে 1 মে থেকে এখন পর্যন্ত প্রায় 1,79,00,000 ভাতাভোগীর কাছে প্রায় 2,400 কোটি টাকার সরকারি সহায়তা সফলভাবে বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক বা SSN কর্মসূচি চতুর্থ কিস্তির আওতায় 78,51,000-এর বেশি উপকারভোগীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে 1,500 কোটি টাকারও বেশি ভাতা। এছাড়া প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচি আওতায় প্রায় 69 লাখ শিক্ষার্থীর কাছে 579 কোটির বেশি টাকা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, EGPP প্লাস ও BCRS এর প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচি আওতায় 20,000-এর বেশি উপকারভোগীর কাছে 13 কোটি টাকারও বেশি ভাতা বিতরণ করেছে নগদ। নতুন ফ্ল্যাগশিপ সিরিজের 17T মডেলের স্মার্টফোন উন্মোচন করেছে চীনা প্রতিষ্ঠান শাওমি। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ফোনটি উন্মোচন করা হয়। 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরার ফোনটিতে রয়েছে 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও 6500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। পাশাপাশি ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8500 আলট্রা প্রসেসর এবং হাইপার OS। বৃহস্পতিবার থেকে শাওমি স্টোরে পাওয়া যাবে স্মার্টফোনটি। 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের ফোনটির দাম রাখা হয়েছে 79,999 টাকা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে কক্সবাজারে উদ্বোধন করা হয়েছে অনূর্ধ্ব 13 বালক ও বালিকাদের ফুটবল টুর্নামেন্ট। কলাতলী বিচের ডিভাইন ইকো রিসোর্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুল আলম খান। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তরের পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ 12 জুন বিকেল 4টায় ডিজাইন ইকো রিসোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হবে। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের মাঝে ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এ হামলার ঘটনায় ট্যাঙ্কারের 2 ক্রু নিখোঁজ ও 1 জন আহত হয়েছেন। বুধবার বার্তা সংস্থা রয়টার্সে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চলমান উত্তেজনার মধ্যে নতুন করে লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবারও দেশটির টায়ার অঞ্চল সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় 13 জন নিহত হয়েছে। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কাল মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 11টায়।
প্রথম ম্যাচে ব্যাটে বলে দাপট দেখিয়ে ২১ বছর পর অজি বধের স্বাদ পায় টাইগাররা। বৃষ্টি আইনে ৮৬ রানের জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ থাকায় এখন সিরিজে নজর স্বাগতিকদের। আরও জানাচ্ছেন রাফি আমিন। অপেক্ষা ফুরিয়েছে ২ দশকের বেশি সময়ের। শুধু ম্যাচ জয় নয়, চোখ রাঙিয়ে অস্ট্রেলিয়াকে ২০০৫ সালের পর আবারও ওয়ানডেতে হারিয়েছে টিম টাইগার্স। এবার লক্ষ্য প্রথমবারের মতো অজিদের বিপক্ষে সিরিজ জয়ের। একদিনের বিরতি দিয়েই হবে দ্বিতীয় ওয়ানডে, তাই মাঝের দিনটি বিশ্রামে কাটিয়েছে দুই দল। তবে প্রথম ম্যাচ শেষেই জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করেন প্রায় ৪ বছর পর জাতীয় দলে ফিরেই ম্যাচ সেরা হওয়া মোসাদ্দেক হোসেন। অবশ্যই হিস্ট্রিক উইন, তবে আমি বলবো যে আসলে খুব ভালো একটা সুযোগ আছে আমাদের সামনে এই সিরিজটা জেতার মতো। আমরা যদি আমাদের প্রসেসে থাকতে পারি অবশ্যই সম্ভব, এবং সেই বিশ্বাসটা আমি থেকে শুরু করে আমাদের সবার সেই বিশ্বাসটা করতে হবে ইনশাল্লাহ। প্রথম ম্যাচে মোসাদ্দেক ব্যাট হাতে ৮৬ রানের পাশাপাশি বল হাতে নেন ২ উইকেট। এছাড়া শান্ত, তাসকিন, রানারাও পালন করেছেন নিজেদের দায়িত্ব। সেই ধারা অব্যাহত রেখেই সিরিজে নজর টাইগারদের। আমি জাস্ট চেষ্টা করছি যে আমি যতক্ষণ ব্যাটিং করার অপরচুনিটি থাকবে আমি যেন ম্যাক্সিমাম রানটা আমার টিমের জন্য করতে পারি, সেটা ক্যালকুলেটিভ যতটুকু রিস্ক নেওয়া দরকার আমি ওইগুলাই চেষ্টা করেছি, এবং চেষ্টা করেছি আমার জোনের শটসগুলো খেলার জন্য। এদিকে প্রথম ম্যাচে হারের পর সিরিজ রক্ষার কথাই ভাবছে অজিরা, যদিও তাদের পরিকল্পনার বড় একটা অংশই এখন নাহিদ রানার গতিকে সামাল দেওয়ার। অবশ্য সিরিজে ফিরতে আত্মবিশ্বাসী অজিরাও নিজেদের দল নিয়ে আস্থা থাকায় মাথা ঠান্ডা রেখেই মাঠে নামতে চায়। আমাদের লক্ষ্য সিরিজে ফিরে আসা। আমাদের ভালো কোচিং স্টাফ আছে, তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়ও আছে, তাই আমরা আপাতত শান্ত থাকব। প্রথম ম্যাচটা হারের বিশ্লেষণ করব। ম্যাচটিতে জয় পেলেই ঘরের মাঠে টানা ৪ সিরিজ জয় করবে মেহেদী হাসান মিরাজের দল। রাফি আমিন, RTV। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ ১টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।